জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজনৈতিক সহায়তা নয়, জীবনের নিরাপত্তা দিতেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশজুড়ে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ও তার দোসররা, তাই মামলা দিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চান সাধারণ শিক্ষার্থীরা। এই লক্ষ্যে আওয়ামী লীগ 14 দলের নেতাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন আন্দোলনের সমন্বয়করা। কোনো আওয়ামী দোসর যেন ছাড়া না পায় সেজন্য নতুন করে কঠোর কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলবো না, কি নিয়ে কথা বলবো? আমরা কি ওনার কাপড় চোপড় নিয়ে কথা বলবো? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ধারণা করা হচ্ছে নদীপথে পালানোর চেষ্টা করেছেন তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজনৈতিক সহায়তা নয়, জীবনের নিরাপত্তা দিতেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 13 আগস্ট বিকেলে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে দেশের প্রচলিত আইনে তাদের সঠিকভাবে বিচার হবে, তবে দেশের আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী এদিকে রাজশাহী সেনানিবাসে ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কথা বলেন। জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কাউকে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, তবে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় আসবেন। সেনাবাহিনীর প্রধান বলেন, যাদের ওপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি, যেই হোক, যে দলমতেরই হোক, যে ধর্মেরই হোক। যেটা আমরা করব সেটা আমরা করব, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক কিংবা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি রয়েছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা আমরা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকারুজ্জামান বলেন, 111-এর মতো কিংবা অপারেশন ক্লিন হার্টের মতো সেনাবাহিনী কঠোর হবে না। আমরা এই সরকারকে সর্বতোভাবেই সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে, সেটার জন্য যে ধরনের সহায়তা তারা আমাদের কাছে চাইবেন সেটা আমরা করব। একই সাথে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি জানিয়ে তিনি বলেন, অনেকগুলো উদ্ধার হয়েছে, অভিযানও চলছে, আশা করি সেগুলো উদ্ধার হয়ে যাবে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, কোনো চাপ নেই, তারা বাংলাদেশের পরিস্থিতি দেখছে, এটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বুঝে। সংখ্যালঘু বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। 20টি জেলায় 32টির মতো জায়গায় মাইনরিটি নিয়ে একটি অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য নয়। আমরা এই বিষয় দেখছি, যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনব। সাংবাদিকরা গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি নষ্ট করে দেওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সেনাপ্রধান বলেন, সেখানে অবশ্যই একটা ভুল বোঝাবুঝি হয়েছে, পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, তবে যারা এই অপরাধ করেছেন তদন্ত হবে, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে, বিচার হবে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে, ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কার্যকর্ম শুরু করবে তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে। তিনি আরো বলেন, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব, সেই পর্যন্ত আমরা থাকব এবং কাজ করে যাব। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। তা আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলবো না, কি নিয়ে কথা বলবো? আমরা কি ওনার কাপড় চোপড় নিয়ে কথা বলবো? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ধারণা করা হচ্ছে নদীপথে পালানোর চেষ্টা করেছেন তারা।
মাইনুল হাসান আরো জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় বিকেলে তাদের গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেফতার হলেন। অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরেই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তখনই তাকে আইন মন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইন মন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন ABCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালমান এফ রহমান তার ভাইয়ের সঙ্গে 1976 সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে লন্ডন শেয়ার বাজারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের রফতানির অনুমোদন লাভ করে। তারা পরবর্তীতে IFIC ব্যাংকের 30% শেয়ার ক্রয় করেন এবং সালমান 2010 সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 5 শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়েছে এ মামলায়। শেখ হাসিনা সরকার ভারতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা তার সন্তান সজীব ওয়াজেদ জয় মূলত আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকায় রয়েছেন। সেখান থেকে বার্তা সংস্থা PTI-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। দেশজুড়ে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ও তার দোসররা তাই মামলা দিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চান সাধারণ শিক্ষার্থীরা। এই লক্ষ্যে আওয়ামী লীগ 14 দলের নেতাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন আন্দোলনের সমন্বয়করা। কোনো আওয়ামী দোসর যেন ছাড়া না পায় সেজন্য নতুন করে কঠোর কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীই নয়, সরকারের মদতপুষ্ট সকল আমলা ও সচিবদের নিয়োগ বাতিলের দাবিতে 4 দফা দাবি নিয়ে ঘোষণা করা হয়েছে রেজিস্ট্যান্স উইক। এর মধ্যে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের প্রথম দিনে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বরাবরের মতোই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে হলপাড়া ও ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন। শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনকারীরা 1 মিনিট নীরবতা পালন করেন ও 4 দফা দাবি ঘোষণা করেন। 4 দফা দাবির প্রথম 2 ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। প্রথম 2 দফায় তিনি বলেন, ফ্যাসিবাদ কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তৃতীয় ও চতুর্থ দফা ঘোষণা করেছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পরের 2 দফায় তিনি বলেন, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রশাসনে আওয়ামী সরকারের সমর্থকদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া সমাবেশে সারা দেশে আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। এমন ঘটনার পর থেকে নতুন করে নেতিয়ে পড়েছে আওয়ামী লীগ ও শরিক 14 দল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। 14 দলের নেতারা একই পন্থা অবলম্বন করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও তাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। দলীয় বা জোটের কোনো কার্যক্রম বা কর্মসূচি তো দূরের কথা, উল্টো 14 দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার বিবৃতি দিয়ে তাদের এই সরকারকে অভিনন্দন জানিয়েছেন। গত সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।
এরপরই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে 5 আগস্ট পদত্যাগ করার পর দলটির তেমন কোনো কার্যক্রম বা কর্মসূচি এখনো দেখা যায়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের কোনো কার্যক্রম বা কর্মসূচি ছিল না গত 4 দিনে। সব মিলিয়ে টানা 15.5 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও 14 দল এক বিপর্যয়কর সময় পার করছে।